প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে স্বাগতম। আশা করছি সকলে তোমরা সুস্থ আছো। পারিবারিকভাবে আশা করছি সকলে ভালো আছো। তো আমি তোমাদেরকে বিগত ক্লাসে কিছু গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। আজকেও একই গাণিতিক সমস্যা, তবে এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের মানে বিভিন্নভাবে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখাবো। আজকে ক্লাসটি নেব, আজকের পাঠদান করব। যেমন দেখো, এখানেও আসলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। এখানে দ্রবণের পার্সেন্টেজকে মোলারিটিতে, আবার মোলারিটিকে পার্সেন্টেজে রূপান্তর করা, এটা দুইটা একে অপরের পরিপূরক। দেখো, দ্রবণের পার্সেন্টেজকে মোলারিটিতে প্রকাশ করা, আবার মোলারিটিকে পার্সেন্টেজে প্রকাশ করা যাবে। দ্রবণের ঘনমাত্রাকে ppm এ প্রকাশ করা, এবং তোমরা এই সংক্রান্ত আরো কিছু মানে ঘনমাত্রা বিষয়ক গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো আশা করছি তোমরা প্রথমেই দেখো, একটি প্রশ্ন দিলাম এখানে। দেখো, এগুলো তোমাদের বলে দিচ্ছি আমি, বোর্ড পরীক্ষায় তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সাথে যে কোনো এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। এবং আরো একটা বিষয় বলে দিই, তোমার বিশেষ করে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের গাণিতিক প্রবলেমগুলো অতীব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, রক্তের গ্লুকোজের ঘনমাত্রা। দেখো, রক্তের গ্লুকোজের ঘনমাত্রা হচ্ছে কত? 0.001 মোলার হলে ppm এককে মান কত? ppm এককে মান কত নির্ণয় করব। তবে প্রথমেই আমাকে যে জিনিসটা জানতে হবে, গ্লুকোজের সংকেত। দেখো, আমি একটু লিখছি। দেখো, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। আমরা অঙ্কটা করবো কিভাবে? এই ধরনের একটা অঙ্ক পূর্বের ক্লাসে করেছি। ঘনমাত্রা দেয়া থাকলে তার কিভাবে ppm এককে নির্ণয় করতে পারবে। দেখো, এখানে 0.001 মোলার গ্লুকোজ, এই C6H12O6 ইকুয়াল টু, দেখো এই মোলারিটি এম কে আমরা এভাবে লিখবো। দেখো, মোল পার লিটার, 0.001 মোল পার লিটার গ্লুকোজ C6H12O6। এবার দেখো, এখানে নিচে আগে একটু দেখো, 1 মোল গ্লুকোজ সমান হচ্ছে কত? 180 গ্রাম। তাহলে আমরা এই মোল স্থলে, দেখো মোল স্থলে এই মোলকে আমরা যদি 0.001 ইন্টু 1 মোল যদি বিবেচনা করি, মানে এটা এই মোলকে 1 মোল বিবেচনা করতে পারি, কারণ 1 দিয়ে তো যে কোনো সংখ্যা গুণ করলে একই সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে মোল স্থলে যদি আমি 1 মোল গ্লুকোজ বিবেচনা করি, তাহলে 1 মোল গ্লুকোজ সমান হবে 180 গ্রাম। এই দেখো, এখানে লেখা হলো 0.001 ইন্টু 180 গ্রাম পার লিটার। মানে 180 গ্রামটা হচ্ছে গ্লুকোজের আণবিক ভর। এবার এই গ্রামকে আমরা কিসে নেব? দেখো, গ্রামকে আবার 1000 দিয়ে গুণ করলে কিসে গেল? মিলিগ্রামে গেল। তাহলে আমাদের পরিবর্তন কিসে? প্রথম দেখো, আণবিক ভর, মানে এটা মোলারিটি ছিল, মোলারিটিকে আমরা এটা এইভাবে লিখতে পারি, মোল পার লিটার। এখানের মোলটাকে গ্রামে নিলাম। দেখো, মোলটাকে গ্রামে নিলে কোন পদার্থের মোল? এখানে গ্লুকোজের মোল। তাহলে গ্লুকোজের 1 মোল সমান 180 গ্রাম। এই 1 মোল স্থলে 1 মোল বসালে 180 গ্রাম পেলাম। আবার গ্রামকে আমরা মিলিগ্রামে নিতে হবে। 1 গ্রামে 1000 মিলিগ্রাম, এটা সকলে জানো। তাহলে এখানে এককটা এখন কি হচ্ছে? মিলিগ্রাম পার লিটার। দেখো, এগুলো ক্যালকুলেশন করলে 180 হবে। এই মিলিগ্রাম পার লিটারকে বলা হয় কি? পার্টস পার মিলিয়ন। এই মিলিগ্রাম পার লিটারকে বলা হয় ppm। সেই জন্য তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। দেখো, ppm ঘনমাত্রার দ্রবণ কাকে বলে? অর্থাৎ বলবে তোমার নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে এই 1 মিলিগ্রাম দ্রবণীয় থাকলে সেই দ্রবণকে বলা হবে ppm ঘনমাত্রার দ্রবণ। এই জন্য আমরা কোনো দ্রবণকে ppm রূপান্তর করতে হলে তাকে কিসে নিয়ে আসতে হবে? মোলারিটি থেকে। দেখো, মোলারিটি থেকে মোল পার লিটারে নিব, তা থেকে মোলকে গ্রামে নিব, আবার গ্রামকে মিলিগ্রামে নিব। ওই পার লিটার সর্বদা ঠিক থাকবে। তখন এখানে কি দাঁড়ালো? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটারকে বলা হয় তোমার ppm। তাহলে আশা করছি সকলে এই গাণিতিক প্রবলেমটা বুঝেছো। এবং তোমাদের আমি বলে দিচ্ছি, এই ppm ঘনমাত্রার দ্রবণের ppm ঘনমাত্রায় রূপান্তর করা, অর্থাৎ মোলারিটি থেকে ppm এককে নেওয়া বা ppm থেকে মোলারিটিতে আনা, এই ধরনের গাণিতিক প্রবলেম প্রথম পত্রের জন্য যেমন ইম্পর্টেন্ট, দ্বিতীয় পত্রের জন্য ইম্পর্টেন্ট। উভয় ক্ষেত্রে এই গাণিতিক প্রবলেমগুলো আসতে পারে।
এরপর দেখো আরেকটা সমস্যা, দেখো দেখো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, একটু খেয়াল করো, দেখো এখানে যদি এখানে দেওয়া আছে কি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা ppm কে প্রকাশ করো। দেখো আমি তোমাদের বলেই দিই, এই 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা মোলারিটি প্রকাশ করে, এটা কালকে ছিল, গত ক্লাসে ছিল, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা থেকে মোলারিটি কেমন করে বের করবো। তো আমরা পার্সেন্টেজ দেওয়া আছে, এখান থেকে বলছি দ্রবণের শক্তিমাত্রা ppm কে প্রকাশ করতে, তাহলে আমরা পার্সেন্টেজকে প্রথমে মোলারিটি নিতে হবে। এটা কালকের করা কিন্তু গতদিনের পড়া, এটা পার্সেন্টেজ কি কিসে নেব, প্রথমে মোলারিটিতে নেব। তাহলে একটু বলি আবার, যেমন 10% সোডিয়াম কার্বনেটের অর্থ হচ্ছে, দেখো 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, এবং এই ধরনের দ্রবণকে বলা হয় কি ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই এই রকমের পার্সেন্টেজকে বলা হয় ওয়েট বাই ভলিউম। যদি পার্সেন্টেজ দিয়ে কিছু উল্লেখ না থাকে তাহলে এই ধরনের দ্রবণকে আমরা ওয়েট বাই ভলিউম বিবেচনা করব। যদি পাশে উল্লেখ থাকে অনেক সময় ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ভলিউম এরকম থাকলে সেক্ষেত্রে তোমার এইভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারবে না। শুধুমাত্র ওয়েট বাই ভলিউম থাকলে এই মোলারিটি প্রকাশ করতে পারবে, অন্য ক্ষেত্রে কিন্তু ওয়েট বাই ওয়েট বা ভলিউম থাকলে এটা ভিন্ন নিয়ম, সেটা পরবর্তী ক্লাসে দেখাচ্ছে। তাহলে দেখো এখানে দ্রবণের মোলারিটি ইজ ইকুয়াল টু WM ইনটু V যথারীতি লিখছি। দেখো এখানে B সমান 100 মিলিলিটারকে মানে লিটারে নিলাম, 1000 দিয়ে ভাগ করলে 0.1 হবে। এই দেখো W সমান 100 মিলিলিটার দ্রবণের 10 গ্রাম ছিল, 100 মিলিলিটার দ্রবণের 10 গ্রাম হয়েছে, তাহলে W সমান 10 গ্রাম। আর এই 10 গ্রামটা আসলে সোডিয়াম কার্বনের, আর সোডিয়াম কার্বনটা নির্ভর হচ্ছে এই 106 গ্রাম পার মোল। এবার এই মানগুলো এখানে বসাও, মানগুলো বসালে দেখো একক সহ বসাবে, এই যে গ্রাম, এটা মোল পার, এই যে এটা গ্রাম পার মোল লিখছি, কিন্তু গ্রাম পার মোল লিখছি, এটা একটু খেয়াল করবে। তো এখানে এককগুলো একক ডিমিনিশড হলে, যেমন এখানে গ্রাম গ্রাম কাটা যায়, আর বাকি কি থাকে, এই পার মোলটা উপরে গেলে মোল হবে, লিটারটা উপরে গেলে লবংশে গেলে পার লিটার হবে। তাহলে এই ক্যালকুলেশন করলে 0.943434 মোল পার লিটার, অর্থাৎ এটা হলো মূলত এই মোলার দ্রবণ পেলাম আমরা। এবার দেখো এই মোলার দ্রবণকে কিভাবে ppm এ রূপান্তর করছে। তাহলে আমরা জানবো কোনো পার্সেন্টেজ অফ সলিউশন দেওয়া থাকলে, সলিউশনের পার্সেন্টেজ দেওয়া থাকলে তা থেকেও ppm এ রূপান্তর করা যায়। সেক্ষেত্রে প্রথমে দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে হবে, মোলারিটিতে প্রকাশ করে তারপর তাকে ppm এ নেবে। এই দেখো মোলারিটিতে প্রকাশ করলাম, এই মানটা ছিল মোলারিটিতে 0.9434 ছিল, জায়গায় এটা দিতে হবে। এই মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm প্রকাশ। অর্থাৎ আমরা পূর্বে তোমার পার্সেন্টেজ থেকে মোলারিটি পেলাম, এই মোলারিটি মানটা পেয়েছিলাম, এটাকে আমরা এখন ppm রূপান্তর করব। দেখো এটাকে আমরা ppm রূপান্তর করব, করলে কি করতে হবে, প্রথমেই যথারীতি পূর্বের মতোই 0.943 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু 0.943, এই মোলারিটি স্থলে কি বসাবো, এই মোলার স্থলে বসাবো মোল পার লিটার। আমরা আগেই জানি, গাণিতিক প্রবলেমগুলো করার সময় দেখেছিলাম, দেখো মোল পার লিটার স্থলে এই মোলটা বসিয়েছিলাম, তাহলে মোলার স্থলে আমরা মোল পার লিটার লিখতে পারি, এত মোল পার লিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ। আচ্ছা, এবার দেখো এই ঠিক আবার সোডিয়াম কার্বন, যেহেতু 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম, তাহলে এখানে মোল স্থলে এই মোলকে 1 মোল বিবেচনা করলে, তাহলে 1 মোল সমান 106 গ্রাম। খেয়াল করো এই মোল সমান 1 মোল সমান কত, এটা মোল মানে 1 মোল, এই 1 মোল সমান 106 গ্রাম। তাহলে এখানে 106 গ্রাম বসানো, আমরা গ্রামকে কিসে নেব, মিলিগ্রামে নেব। এই গ্রামকে মিলিগ্রামে নিয়ে 1000 দিয়ে গুণ করলাম, দেখো 1000 দিয়ে গুণ করলাম। তো পরিবর্তন কোথায় হলো তোমার জানা থাকলে অঙ্কগুলো একদম ইজি একটা কাজ। আমি তোমার বলে দিচ্ছি, তুমি যখন যে কোনো বই, নোট, গাইড এগুলো দেখবে, এই যে শুধুমাত্র দ্রবণের ঘনমাত্রাকে ppm এ প্রকাশ করা, এটা যে অনেক জটিল ভাবে দিয়েছে, তোমার বোঝার কোনো মানে বুঝতে একটু অনেক সমস্যা হবে। আমার এই প্রবলেমটি মানে আমি যেভাবে প্রবলেম সলভ করলাম, এটা গুরুত্ব সহকারে দেখবা, এইভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবা, এই ঠিক একই কায়দায় মানে একই সিস্টেম, এভাবে করে তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তুমি এভাবে অঙ্ক করতে পারো, এবং তুমি এভাবে অঙ্ক করলে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বিষয় কিন্তু বলে দিচ্ছে।
এটা খুব সহজে বুঝবে এবং উত্তরপত্রে উপস্থাপন করাটাও তোমার কাছে সহজ হবে। তো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, আবার দেখা একটু দেখো, যদি দ্রবণের পার্সেন্টেজ দেওয়া থাকে, এই যেমন ধরো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, তখন সেটাকে তুমি প্রথম মোলারিটি দিয়ে প্রকাশ করবে, আর মোলারিটি কিসে নেবে, মোলারিটি থেকে পিপিএম তুমি দিতে হবে। এভাবে তোমার মোলারিটি থাকলে তা থেকে পিপিএম রূপান্তর করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এরপর দেখো আরেকটি সমস্যা দিয়েছি তোমাদেরকে, দেখো 200 মিলিলিটার দ্রবণে 0.01 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে, দ্রবণের পিপিএমকে, দ্রবণের ঘনমাত্রা পিপিএমকে নির্ণয় করো। এখানে একটা জিনিস দেখো, আমরা যদি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, যেহেতু এখানে আছে কি দ্রবণের আয়তন এবং দ্রবের ভর, তাহলে এই দুটো জিনিস দেওয়া থাকলে আমরা সেই দ্রবণের মোলারিটি নির্ণয় করতে পারি। এখানে দেখো, এখানে দ্রবের আয়তন আছে 200 মিলিলিটার, দ্রবণের আয়তন, দ্রবের ভর 0.015 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, তাহলে আয়তন সমান 200 মিলিলিটার 0.2 লিটার, দ্রবের ভর হচ্ছে ডাব্লিউ সমান 0.015 গ্রাম, 0.015 গ্রাম। আর দ্রবণের দেখো পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর হচ্ছে 101.1 গ্রাম পার মোল। তারপর এটা ঘনমাত্রা আমরা মোলারিটি বের করবো, এস ইকুয়াল টু, এই সূত্র বসালাম, এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইনটু ভি লিটার। এখানে এস ইকুয়াল টু ডাব্লিউ এর মান হচ্ছে কত, 0. দেখো এই যে 0.015 গ্রাম, আর এম এর মান হচ্ছে 101.1 গ্রাম পার মোল, ইন্টু ভি এর মান হচ্ছে কত, 0.2 লিটার, ভি এর মান হচ্ছে 0.2 লিটার। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে এস ইকুয়াল টু 7.418 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার। এটাই পেলাম আমরা দ্রবণের ঘনমাত্রা। আমি এখানে মোলার লিখতে পারতাম, যেহেতু আমি পিপিএম রূপান্তর করতে মোলকে আবার, অর্থাৎ মোলারিটিকে এম কে আবার মোল পার লিটার রূপান্তর করতে হয়, সেই জন্য আমরা এটা কিসে রাখলাম, মোল পার লিটারই রাখলাম। তাহলে কোনো দ্রবণের যদি মানে ঘনমাত্রা নির্ণয় করে তাকে পিপিএম নির্ণয় করতে হয়, তাহলে আমরা মোল পার লিটারে রেখে তারপর পিপিএম নিয়ে যাবো। এই দেখো পরের স্লাইডটাতে দেখো, এটা আরো সহজ একটা কাজ, খুব সুন্দর করে করেছি আমি। দেখো এই যে এই মানটাই ওখানে পেয়েছিলাম 7. আমি আবার দেখা একটু করে, দেখো এই মানটা দেখো 7.418 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার, এটা কি পেয়েছি পটাশিয়াম নাইট্রেট দ্রবণের মোলারিটি। তাহলে এখন এই মোলারিটিকে পিপিএম রূপান্তর করবো। দেখো সরি, এইখানে যাই পিপিএম ওকে, দেখো এই মানটাই পটাশিয়াম নাইট্রেটের মোলারিটি পেয়েছিলাম, তাহলে প্রকাশ করবো কিভাবে, দেখো 7.418 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পটাশিয়াম নাইট্রেট দ্রবণের ঘনমাত্রা পিপিএম প্রকাশ। হ্যাঁ, এভাবে লিখতে পারো তুমি। এভাবে আমি সবচেয়ে কম লিখে বলেছি। এটা যেহেতু আরেকটা স্লাইড আসলো, আরেকটা পেজ আসলো, সেই জন্য জিনিসটা এভাবে প্রকাশ করলাম। আর নাহলে তোমরা ওটার নিচেই এই যে 7.418 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পটাশিয়াম নাইট্রেট ছিল না আগেরটাতে, সেই সরাসরি তুমি ওখানে লিখতে পারতে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে 7.418 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পটাশিয়াম নাইট্রেট দ্রবণ, নিচে এই দেখো আবার বুঝাই, মূল স্থলে কি লিখবো, মূল স্থলে পদার্থটির আণবিক ভর। এই 1 মোল পটাশিয়াম নাইট্রেট সমান কত, 101 গ্রাম। তাহলে মোল মানে 1 মোল, 1 মোল ইকুয়াল টু কত, 101.1 গ্রাম, 101.1 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। তাহলে পার লিটার যেমন আছে তেমনই থাকবে। এবার দেখো আবার, তাহলে মোল স্থলে লিখলাম 101.1 গ্রাম। এবার গ্রামকে মিলিগ্রামে নিতে হবে, এই 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। দেখো এই তিনটা রূপান্তর তোমাকে দেখতে হবে, যেখানে যেখানে লাগান করেছি সে জায়গাগুলো একটু খেয়াল করবে। মোল স্থলে লিখলাম কি, মোল স্থলে লিখলাম 101.1 গ্রাম। কেন, কারণ পটাশিয়াম নাইট্রেটের 1 মোল সমান 101.1 গ্রাম, এখানে বসালাম। এবার গ্রাম স্থলে, এই গ্রামটা স্থলে লিখলাম কি 1000 মিলিগ্রাম। কেন, কারণ আমাদের পিপিএম এককে রূপান্তর করতে হলে দ্রবণের ঘনমাত্রা কিসে নিতে হবে, মিলিগ্রাম পার লিটার। মূলত এখানে যে মিলিগ্রাম পার লিটার হলো, এই যে মিলিগ্রাম পার লিটার, আবার দেখা একটু করে, এখানে যে মিলিগ্রাম পার লিটার আসলো, এটাই মূলত পিপিএম। এই যে মিলিগ্রাম পার লিটার পেলাম, মিলিগ্রাম পার লিটারই হলো পিপিএম। আবার বলছি তোমাকে, কোন দ্রবণের যদি বলে যে পিপিএম ঘনমাত্রার
পিপিএম কি বা পিপিএম এর সংজ্ঞা দাও। বলবে যে যেহেতু পিপিএম এটা একটা ঘনমাত্রা প্রকাশের একক, ঘনমাত্রা প্রকাশের বা ঘনমাত্রার একটা একক, সেই জন্য আর এই ঘনমাত্রাটা কিসের উপর নির্ভরশীল? দ্রবণের আয়তনের উপরে। আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, সেই জন্য তোমাকে নির্দিষ্ট তাপমাত্রায় কথাটি বলতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রবণ থাকলে সেই দ্রবণকে বলা হবে পিপিএম ঘনমাত্রা। তো আশা করছি তোমরা পিপিএম ঘনমাত্রা তোমাদের কাছে অবশ্যই নতুন জিনিস। পিপিএম ঘনমাত্রার দ্রবণ বা এই জাতীয় গাণিতিক প্রবলেম তোমরা কখনোই সমাধান করো নাই পূর্বে। তো আমি এভাবে সমাধান করে দেখালাম, খুব সহজ এবং খুব মানে টেকনিক্যাল ওয়েতে। তোমরা এখন বাসায় বসে একটু প্র্যাকটিস করবা। তোমাদের আমি বলে দিই, হাজারি স্যারের বই এবং এই সঞ্জিত স্যারের বই, আরেকটা বই বলেছিলাম আমি মাহবুব হাসান লিঙ্কনের, এই বইগুলো দেখতে পারো তুমি। অঙ্কগুলো তুমি যে অঙ্কগুলো দিচ্ছি এই অঙ্কগুলোই মূলত করবে আগে, তারপর পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা যখন ক্লাসে আসবে তখন তোমাদেরকে এই বিষয়ে আরো অনেক গাণিতিক প্রবলেম দেখাবো। তোমরা আপাতত এই জাতীয় গাণিতিক সমস্যাগুলো সমাধান করে তোমরা এই ধরনের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের পরবর্তীতে পথ চলতে সহজ হবে। আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের এটুকুই পড়ালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।